আইডিয়াল রিং হয় এবং পি যদি একটা এলিমেন্ট আর থেকে তুলি তাহলে যে পিটা ইরিডিউসেবল যদি হয় তাহলে পিটা কি হবে না, পিটা ইরিডিউসেবল হলে পিটা প্রাইম হবে। আগের দিন পড়েছিলাম ইন্টিগ্রাল ডোমেনে যে কোনো প্রাইম এলিমেন্ট ইরিডিউসেবল। আজকে বলবো যে প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন যদি নিই সেখানে ইরিডিউসেবল এলিমেন্ট কি হবে, ইরিডিউসেবল এলিমেন্টগুলো প্রাইম হবে। তাহলে করবো দেখ প্রমাণটা। লেট ক্যাপিটাল আর, এটা একটা কি ধরে নিলাম, বি এ প্রিন্সিপাল আইডিয়াল রিং, বি এ প্রিন্সিপাল আইডিয়াল রিং। আকাশ তোকে পাঠিয়েছি, দেখেছিস ওটা? আমার হয়ে গেছে অন্য বইতে, ওটা এক জায়গায় সে বুঝতে প্রবলেম হচ্ছিল বলে ঠিকঠাক হয়নি। ওই সেই জিরো লেস দেন আবার অন্য বই তুই আমাকে বললি এমএন মুখার্জি বই থেকে পাঠাতে, আমি তোকে পাঠিয়েছিলাম। এমএন মুখার্জি বইটা তো সোজাই কাজ না, এমএন মুখার্জি বইটা পাঠ কিরকম একটা লাগছে, কেমন একটা হচ্ছে লাগছে। ওই বইটাই সুন্দর আছে। জয়দীপ সেনগুপ্তের বই থেকে এমএন মুখার্জি বই অনেক ভালো বই, ঠিক আছে? আর ওই লেখকটার থেকেও এমএন মুখার্জি অনেক স্ট্যান্ডার্ড লেখক। বেশ আরটা প্রিন্সিপাল আইডিয়াল রিং, পিটা বিলংস টু আর, ঠিক আছে? আমি কাউকে ছোট করছি না, কিন্তু এমএন মুখার্জি অনেক বড় লেভেলের লোক আর বইটাও স্ট্যান্ডার্ড লেভেলের যথেষ্ট। যদি পিটা ইরিডিউসেবল হয় তাহলে কি হবে? if p is irreducible then p is prime. যদি p টা irreducible হয় তাহলে then p is prime, p টা প্রাইম হবে। তাহলে আরটা একটা প্রিন্সিপাল আইডিয়াল রিং, সেখানে কি, সেখানে p যদি একটা এলিমেন্ট নিই যেটা irreducible তাহলে p টাকে প্রাইম হবে, দেখাতে হবে। কিভাবে দেখাবো দেখ। বেশ, তাহলে এক্ষেত্রে প্রুফটাই চলে আসি। আমি ধরে নিচ্ছি দেখ পিটা প্রাইম হতে গেলে নন জিরো নন ইউনিট হতে হয়, যেটা অলরেডি হয়ে বসে আছে। তাহলে যদি পিটাকে প্রাইম দেখাতে হয় পিটাকে কি হতে হবে, পিটাকে নন জিরো হতে হবে এবং পিটাকে নন ইউনিট হতে হবে। ঠিক আছে, পিটা নন জিরো নন ইউনিট হবে কারণ যেহেতু পিটা ইরিডিউসেবল তাহলে পিটা নন জিরো নন ইউনিট। তাহলে এখানে শুধু পিটাকে যদি প্রাইম দেখাতে হয় তাহলে কি ধরে নেবো, পিটা এবি কে ভাগ করছে ধরে নেবো, দেখাতে হবে আইদার পি ডিভাইড সি আর পি ডিভাইড বি। হ্যাঁ বল। স্যার অনেকে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে বলছে। নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে কিন্তু আমার এখানে তো দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার, আমারও যাচ্ছে কিন্তু আমাকে অনলাইন ওরা মেসেজ করলো যে নেটওয়ার্কের প্রবলেম, মানে ওরা দেখতে পাচ্ছে না। কে দেখতে পাচ্ছি না বল, কে দেখতে পাচ্ছি না রে? হ্যালো, আমি দেখতে পাচ্ছি না। আর কে? স্ক্রিন শেয়ার করলে দেখতে পাবি। হ্যাঁ, এবার করে দেখুন তাহলে। দেখছি, কোনো অসুবিধা নেই। এক মিনিট। দেখতে পাচ্ছিস? হ্যাঁ স্যার, ঠিক আছে। এবার তাহলে আরটা একটা প্রিন্সিপাল আইডিয়াল রিং ধরলাম, তাহলে পি ইরিডিউসিবল যদি হয় পিটা প্রাইম হবে। কিভাবে প্রমাণটা করব দেখ। তাহলে প্রথমে ধরে নিচ্ছি যে পি ডিভাইড এবি, সাপোজ পি ডিভাইডস এবি ধরে নিলাম, যেখানে এবি গুলো অ্যাকচুয়ালি কার এলিমেন্ট, এবি গুলো আর এলিমেন্ট। তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে? আমাদেরকে প্রমাণ করতে হবে আইদার পি ডিভাইডস এ আর পি ডিভাইডস বি, ঠিক আছে? দেন তাহলে পিটা যেহেতু এবি কে ভাগ করছে তাহলে এবি ইকুয়াল টু পি ইনটু কিছু একটা লিখতে পারবো। দেন দেয়ার এক্সিস্ট স্মল আর পাবো বিলংস টু ক্যাপিটাল আর, যাতে করে কি হবে এবি ইকুয়াল টু পি আর হবে। তাহলে পিটা এবি কে ভাগ করছে ধরে নিলাম, এবি গুলো আর এলিমেন্ট, তাহলে দেন দেয়ার এক্সিস্ট স্মল আর বিলংস টু ক্যাপিটাল আর পাবো, যাতে করে এই এবিটাকে পি আর আকারে লেখা যাবে। ঠিক আছে, এবার দেখ তাহলে নাও আমি একটা আইডিয়াল কনসিডার করছি। নাও দেখ এই যে আইডিয়ালটা নিলাম জেনারেটেড বাই পি কমা বি, দেখ এই যে আইডিয়ালটাকে লিখতে পারবো জেনারেটেড ডি আকারে। কেন লিখতে পারবো? যেহেতু এটা প্রিন্সিপাল আইডিয়াল রিং, তাহলে প্রত্যেকটা আইডিয়াল প্রিন্সিপাল আইডিয়াল, তাহলে প্রত্যেকটা আইডিয়াল কোন একটা এলিমেন্টে জেনারেট হবে। তাহলে নাও পি কমা বি, সো দিস ইজ ইকুয়াল টু জেনারেটেড ডি লিখতে পারলাম ফর সাম ডি
বিলংস টু ক্যাপিটাল আর। তাহলে জেনারেটেড পি কমা বি দিস ইকুয়াল টু জেনারেটেড ডি লিখতে পারলাম ফর সাম ডি বিলংস টু ক্যাপিটাল আর। তাহলে এখান থেকে কি পাবো, দেয়ারফর দেয়ার এক্সিস্ট কিউ পাবো বিলংস টু ক্যাপিটাল আর, কিউ একটা পাবো ক্যাপিটাল আর থেকে, যাতে করে কি লিখতে পারবো, হ্যাঁ পিটা ভালো করবো, পিটা অ্যাকচুয়ালি কি দিয়ে জেনারেট হবে, পি কমা বি দুটোই ডিতে আছে, এবার অ্যাকচুয়ালি পিটাও জেনারেটেড পি কমা বিতে আছে, দিস ইজ ইকুয়াল টু জেনারেটেড ডি। অ্যাকচুয়ালি জেনারেটেড ডি এর এলিমেন্ট গুলো কেমন আকারে দেখতে হয়, ডি এর আকারে দেখতে হয়। জেনারেটেড এ এর এলিমেন্ট গুলো কেমন আকারে দেখতে হয়, স্মল আর স্মল এ। সো জেনারেটেড ডি এর এলিমেন্ট গুলো কেমন আকারে দেখতে হয়, ডি ইনটু কিছু একটা হবে। দেয়ার এক্সিস্ট কিউ প্লাস বিলংস টু আর, যাতে করে কি লিখতে পারবো, লিখতে পারবো পি ইকুয়াল টু ডি কিউ, পি ইকুয়াল টু ডি কিউ। কি আকাশ এত অব্দি নিশ্চয়ই বোঝা গেছে, ঠিক আছে? যেহেতু পিটা ইরেডিউসিবল, সবাই দেখতে পাচ্ছিস তো, সিন্স পি ইজ ইরেডিউসিবল, আপনি জয়েন হতে চাইছে, জয়েন করে এই জয়েন করে দিলাম। আলু দেখতে পাচ্ছিস, সিন্স পি ইজ ইরেডিউসিবল, হ্যাঁ স্যার, তবে দেয়ার এক্সিস্ট কি পাবো দেখ, আচ্ছা দেয়ার এক্সিস্ট বলছি যে তাহলে কিউটা আরে আছে, পি সমান ডি কিউ পেলাম। এবার যেহেতু পি ইজ ইরেডিউসিবল, সো আইদার কি হবে, সো আইদার ডি or q must be a unit। এটা ইরেডিউসিবল এলিমেন্টের ডেফিনেশন কাজে লাগালাম যে p ইকুয়াল টু যদি ab আকারে লিখতে পারি, সরি হ্যাঁ p ইকুয়াল টু ab আকারে লিখতে পারি, আর d টা যদি ইরেডিউসিবল হয়, আইদার a is unit or b is unit হয়। এখানে যদি p টা ইরেডিউসিবল, সো আইদার d or q must be a unit, অবশ্যই ইউনিট হবে। এবার যদি d টা ইউনিট হয়, if d is a unit, যদি d টা ইউনিট হয় দেন কি হবে, দেন জেনারেটেড p কমা b দিস ইজ ইকুয়াল টু জেনারেটেড d। আচ্ছা এটা পড়েছি যে একটা কোন একটা আইডিয়াল রিং এর ইউনিট এলিমেন্টকে যদি কন্টেইন করে, সে আইডিয়ালটা সমান হয়ে যায় হোল রিং। তাহলে এই আইডিয়ালটা যেহেতু রিং এর ইউনিট এলিমেন্ট d কে কন্টেইন করছে, সেই আইডিয়ালটা সমান হোল রিং, মানে এটা সমান হোল রিং হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখ আটটা রিং উইথ ইউনিটি বলা ছিল, ওয়ানটা আরে আছে, কারণ যেহেতু আটটা রিং উইথ ইউনিটি বলা ছিল। আবার আর মানে পেয়ে গেছি কি জেনারেটেড পি কমা বি এরকম টাইপের দেখতে। তাহলে হেন্স তাহলে আমরা কি লিখতে পারবো, যেহেতু ওয়ানটা আরে আছে এবং আরটা জেনারেটেড পি কমা বি, তাহলে লিখতে পারবো হেন্স ওয়ান ইকুয়াল টু এস পি প্লাস টি বি। অ্যাকচুয়ালি এর এলিমেন্টগুলো এরকম আকারে দেখতে হয়, ওয়ানটা যদি এখানে আছে এরকম আকারে লিখতে পারবো, সো ওয়ানটাকে এসপি প্লাস টিবি আকারে লিখতে পারো ফর সাম বন্ধ গেল এস কমা টি। তাহলে ফর সাম এস কমা টি বিলংস টু আর এর জন্য, তাহলে ওয়ান ইকুয়াল টু এসপি প্লাস টিবি আকারে লিখতে পারো ফর সাম এস কমা টি বিলংস টু আর এর জন্য আমরা এই জিনিসটা পাবো। ঠিক আছে সবাই, therefore a equal to তার মানে a into 1, 1 এর জায়গায় মান বসাবো sp plus tb, so this is equal to asp plus atb, তাহলে asp plus atb। এবার দেখ তাহলে এখানে এবার asp plus atb, এবার ab মানে কি, রিংটা তো কমিউটেটিভ, এখানে থ্রু আউট দা সিলেবাসে বলেছিলাম রিংটাকে কমিউটেটিভ ধরে নাও। তাহলে থ্রু আউট দা সিলেবাসে রিংটাকে যেহেতু কমিউটেটিভ কনসিডার করেছি, এখানে ab মানে কি ছিল, ab মানে ছিল pr, সেখানে বসিয়ে দেবো সো asp প্লাস tpr, সো দিস ইজ ইকুয়াল টু এখান থেকে আমরা কি কমন নিতে পারবো, এখান থেকে p কমন নিলে পাবো as প্লাস tr, বাইরে থাকবে p। তাহলে as সমান কি লিখতে পারলাম, as প্লাস tr ইনটু, তাহলে এখানে p কাকে ভাগ করলো, p কাকে ভাগ করলো না p ভাগ করলো a কে। তাহলে যখন আমরা প্রথমে যখন প্রমাণটা শুরু করলাম সন্দীপ, যখন d টাকে ইউনিট ধরে নিলাম, তাহলে সেক্ষেত্রে কি দেখলাম
যে এটাকে লিখতে পারলাম এস প্লাস টি আই ইন্টু পি আকারে, তার মানে ইটা কাকে ভাগ করছে, পিটা ভাগ করছে। যেহেতু এস সমান এইটা ইন্টু পি, তাহলে পিটা একে ভাগ করছে। কথা বলতে বোঝা গেছে সবার? হ্যালো স্যার। হ্যাঁ, আবার কি হলো? হেললাম, বলো। না না, বলছি যে এই 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 প্রুফটা বলছি যে হ্যাঁ। একটা পিআইডি তো অলওয়েজ ইউএফডি হয়, আর যদি একটা ইউএফডি তে অলওয়েজ একটা তুই অতিরিক্ত পাকা জানিস তো, কেন বল? আমি অতিরিক্ত পাকা নয়, আমি অতিরিক্ত পাকা। হ্যাঁ অতিরিক্ত পাকা, তুমি অতিরিক্তই পাকা হবো। ঠিক আছে, অতিরিক্ত পাকালে তাহলে তুমি বলে স্যার পিআইডি হলে তো স্যার ইউএফডি হয়, ইউএফডি হলে সেখানে প্রাইম ইফ অ্যান্ড অনলি ইররিডিউসিবল, কারণ বাকিটা পড়েনি, আমি পড়েছি, আমি জানাই একদিন পড়েছি। কিন্তু ইউএফডি হলে যে পিআইডি হয়, তাহলে সেটাও তো মাঝে একটা প্রমাণ রয়ে গেল। ঠিক আছে, তাহলে এইটা যে আমি একটা ইন্ডিপেন্ডেন্ট প্রমাণ করলাম ডাইরেক্ট, এটা থেকে এটা বসালো না, জানি হয়। তাহলে ওইটা তোকে, তার মানে ওই প্রমাণটা, দুটো প্রমাণ করে তারপর এটা করতে হবে। আর এখানে শুধু পিআইডি দ্বারা হচ্ছে, খুব খারাপ লাগছে বল? কি ঠিক না ভুল কথা? তোকে ইউএফডি কে পিআইডি প্রমাণ করে তুই মাঝে একটা কানেক্টর লাগিয়ে দিলি, দিয়ে তারপরে বললি এখানে ইররিডিউসিবল ইফ অ্যান্ড অনলি প্রাইম, ঠিক আছে, কিন্তু সেখানে তো একটা প্রমাণ মাঝে ঢুকে থেকে যাচ্ছে, আর এখানে যে ডাইরেক্ট করছি, ঠিক তো আকাশ? কোনটা বেশি ভালো বলে বা হবে? পরে আছে এই প্রমাণটা, তুই যেটা বললি। পরীক্ষায় দিলে বাবা এটাই করবে, হ্যাঁ কি বুঝলি? আচ্ছা এটাই করবো। তাহলে কি ইমপ্লাই করছে? কারণ ওইটা করলে, ওইটা আছে পরে, ওটা ইউএফডি তে প্রমাণ আছে, কিন্তু এইটা থেকে ওইটা যদি করিস তাহলে সমস্যাটা কি, মাঝে তাহলে একটা প্রমাণকে কাজে লাগালি, তো এটা ডাইরেক্ট হচ্ছে, ডাইরেক্ট করো না, অসুবিধা নেই। কি আকার বোঝা গেছে কি বললাম কথাটা? তোর যেটা ভালো মনে হয় করিস। ডিভাইস এ, তাহলে কি ইমপ্লাই করলো পি ডিভাইস এ? এবার দেখ, if on the other hand, if on the other hand তাহলে on the other hand যদি কিউটা ইউনিট হয়, ওটাতে পি ইউনিট পয়েন্ট নিয়ে করলাম, if q is a unit, তাহলে কিউটা যদি ইউনিট হয়, তাহলে on the other hand যদি কিউটাকে ইউনিট ধরে নিই, তাহলে কি ছিল দেখ, তাহলে দেন p সমান d কিউ ছিল, তাহলে d সমান কি পাবো, p কিউ ইনভার্স, এটা কোথায় ঢুকে গেল, জেনারেটেড p তে ঢুকে গেল। এবার দেখো দাস, আমরা এখানে কি পাবো, জেনারেটেড d অ্যাকচুয়ালি সাবসেট অফ জেনারেটেড p হবে। কেউ বলবে কি করে হলো এটা, কি করে হলো কেউ বলবে? বল আকাশ কি করে হলো বল। পালিয়ে গেলি দেখলি? শুনতে পাচ্ছি আকাশ? হ্যাঁ রেসপন্স করি বাবা। বল, বলুন বলুন, কি বলুন, কোনটা জিজ্ঞেস করছেন? এই তো এটা জিজ্ঞাসা করছি, দেখতে পাচ্ছি ওইতে এটাকে যদি এটা তো পিটে ডিটা ডিভাইড হচ্ছে, ওই জন্য এটা হচ্ছে। ওসব কিছু নয়, ঠিকঠাক বল, ভুল ফালবো কি? ডিভিশন হলেই তো হচ্ছে, ওটা আবার কি, এটা কি আবার ব্যাখ্যা? আর কি বলবি? আইডিয়ালে দেখি না এ যদি পিকে ডিভাইড করে তাহলে ইমপ্লাইজ করতে পারে সেখানে তো জেনারেটর অফ পি সাবসেট অফ জেনারেটর এ হয়। জিজ্ঞাসা করতে কেউ বুঝতে পারলো কিনা, এমন কিছু বলবি যেন সবাই বুঝতে পারে। এখানে ডিভিজিবিলিটি কোনো আইডিয়াই কাজে লাগছে না, এটা আইডিয়ালে ডেফিনেশন কাজে লাগছে। হ্যাঁ, তাহলে আমি যেটা পড়েছি সেটা বললাম। তোর কথা কি ওটা ওইভাবে নয় তো, কি ডিভাইস না করলেও এটা হয়, ডিভাইসে কোনো কন্ডিশন এখানে লাগবে না, কারণ আইডিয়ালে ডেফিনেশন লাগবে। সো অ্যাকচুয়ালি জেনারেটেড এর এলিমেন্ট গুলো কেমন আকারে দেখতে হয়, এরকম আকারে দেখতে হয়। হলো, এবার সন্দীপ, টিটা যেহেতু জেনারেটেড পিটা আছে, এটা তো আইডিয়াল, আইডিয়ালের ডেফিনেশন মনে আছে সন্দীপ, যে আরটা যদি আর থেকে তুলি, আর স্মল এসটা যদি এস থেকে তুলি, বা স্মল এ যদি এস থেকে তুলি, আর এ এ আর দুটো এসে থাকে, তাহলে ডিটা যেহেতু জেনারেটেড পিটা আছে, এটা একটা আইডিয়াল। হ্যাঁ, এটা যদি একটা আইডিয়াল, তাহলে ডি আর এরকম টাইপের এলিমেন্ট গুলো অ্যাকচুয়ালি কোথায়, সেটাও জেনারেটেড পিতে থাকে। এরকম টাইপের এলিমেন্ট গুলো অ্যাকচুয়ালি কার এলিমেন্ট, এরকম টাইপের এলিমেন্ট গুলো অ্যাকচুয়ালি আমাদের এলিমেন্ট হচ্ছে এর এলিমেন্ট, তাই এর প্রত্যেকটা এলিমেন্ট এখানে ঢুকে গেছে, তার মানে জেনারেটেড ডি সাবসেট জেনারেটেড পি। বোঝা গেল সবার? এইভাবে হচ্ছে। হ্যাঁ,
আইডিয়ালের ডেফিনেশন কাজে লাগাচ্ছে আকাশ, এখানে ভাগের কোনো কনসেপ্ট কাজে লাগবে না। জেনারেটেড পিটা আবার কার সাবসেট, এটা আবার সেম লজিকে অদিতি এর সাবসেট। কেন? যেহেতু পিটা এখানে ঢুকে আছে, তাহলে পিআর টাইপের এলিমেন্ট গুলো এখানে ঢুকে যাবে, কারণ এটা যেহেতু আইডিয়াল, কিন্তু অ্যাকচুয়ালি পিআর টাইপের এলিমেন্ট গুলো এর এলিমেন্ট, তাহলে এটার সাবসেট। কি অদিতি বোঝা গেল? আর এইটা মানেই তো জেনারেটেড পি, তাহলে স্যান্ডউইচ টাইপের হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখান থেকে কি পেলাম, এইটা এর সাবসেট, এটা সাবসেট, এইটা, এটা সমান এটা, তাহলে এখান থেকে কি পাবো, তার মানে এই দুটো মাঝে দুটো নিশ্চয়ই সমান। তার মানে দাস বা দিস ইমপ্লাইজ, কি ইমপ্লাই করছে, দিস ইমপ্লাইজ জেনারেটেড পি সমান জেনারেটেড পি কমা, তাহলে হেন্স পিটা কোথায় ঢুকে গেল, পিটা জেনারেটেড পিতে ঢুকে গেল। এই পিটা জেনারেটেড পিতে থাকা মানে, পিটা জেনারেটেড পিতে থাকা মানে পি ইকুয়াল টু মানে একটা পিএস আকারে দেখ, তার মানে পিটা বি কে ভাগ করবে। কি অনলাইন বোঝা গেছে? তাহলে এরকম ব্যাপারটা হবে। তাহলে যেহেতু পিটা জেনারেটেড পিতে ঢুকে গেল, তাহলে and so p divides, তাহলে প্রমাণ হয়ে গেল যে আইডার পিটা এ কে ভাগ করবে অথবা পিটা। ঠিক আছে, কিন্তু স্যার আইডিয়া হতে গেলে তো স্যার ওই ডিফারেন্সটা থাকতে হয়, ওই এর মধ্যে ডিফারেন্সটা থাকতে, আইডিয়াল হতে গেলে তো ডিফারেন্সটা থাকতে হয়, মানে এ যদি বি তে যদি এলিমেন্ট ধরে এখানে তাহলে ডিফারেন্স থাকতে কি আছে, আমার এখানে ডিফারেন্সটা লাগবে না, প্রমাণের জন্য আমাকে এইটা লাগছে, আর ডিফারেন্সটাও থাকবে। দুটো যদি জেনারেটেড পি থেকে এলিমেন্ট তুলি তাহলে ডিফারেন্সটাও জেনারেটেড পি হবে, কারণ তাদের দুটোতেই বিয়োগ যখন করবো পিটা কমন যাবে। ঠিক আছে আকাশ? এবার চলে আসে একটা করোলারিতে, একটা করোলারিতে চলে আসি। এবার দেখো একটা পিআইডি যদি, মানে প্রিন্সিপাল আইডিয়াল রিং না, এটা তো প্রিন্সিপাল রিং ছিল, যদি প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন নি, তাহলে সেটা কি প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন, মানে দেখো সেটা ইন্টিগ্রাল ডোমেনও হলো, আবার সেটা প্রিন্সিপাল আইডিয়াল রিংও হলো। পরীক্ষার সময় যদি এই প্রমাণটা দেয় যে প্রুভ দ্যাট ইন এ পিআইডি এভরি প্রাইম এলিমেন্ট ইররিডিউসিবল বা এভরি ইররিডিউসিবল এলিমেন্ট প্রাইম, দুটোই হয়, তাহলে দুটো প্রমাণই কিন্তু করতে হবে। ইন্টিগ্রাল ডোমেনে প্রমাণ করতে হবে এভরি প্রাইম এলিমেন্ট ইজ ইররিডিউসিবল, আর প্রিন্সিপাল আইডিয়াল রিং এ প্রমাণ করতে হবে এভরি ইররিডিউসিবল এলিমেন্ট ইজ প্রাইম। তাহলে যখন আমরা কি নেব, লেট আর বি এ প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন, তাহলে আর একটা কি নিলাম, লেট আর বি এ প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন এন্ড পি বিলংস টু আর। তাহলে প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন বা পিআইডি মানে হচ্ছে কি পিআইআর প্লাস আইডি দুটোই হবে, প্রিন্সিপাল আইডিয়াল রিংও হবে, ইন্টিগ্রাল ডোমেন হবে। এইটা হলে সেখানে ইররিডিউসিবল এলিমেন্ট প্রাইম, আর এইটা হলে সেখানে প্রাইম এলিমেন্ট ইজ ইররিডিউসিবল। তাহলে এখানে দুটোই হবে ইররিডিউসিবল ইফ এন্ড অনলি প্রাইম। তাহলে দেন পি ইজ ইররিডিউসিবল, এইরকম জাতীয় প্রমাণগুলো সবাই দেখে রাখবে, করোলারি গুলো দেখে রাখবে। অ্যাকচুয়ালি করোলারি প্রমাণটা করতে গেলে দুটো প্রমাণই করতে হবে। দেন পি ইজ ইররিডিউসিবল ইফ এন্ড অনলি পি ইজ প্রাইম। ঠিক আছে, তাহলে পি টা ইররিডিউসিবল হলে এটা প্রাইম হবে। সেম জিনিস আমাদের কার জন্য স্যাটিসফাই করবে, এর প্রমাণটা তাহলে অদিতি কালকে লাস্ট যেটা প্রমাণ করেছিলাম সেটা আর এইটা মিলে, বোঝা গেল? এবার চলে আসি করোলারি। নেক্সট আবার একটা করোলারি, সেটা হচ্ছে ইউক্লিডিয়ান ডোমেনে যদি নিই, সেখানে যে কোনো এলিমেন্ট প্রাইম হলেই ইররিডিউসিবল হবে, ইররিডিউসিবল হলেই প্রাইম হবে। কেন? কারণ যেহেতু যে কোনো ইউক্লিডিয়ান ডোমেন ইজ এ প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন। তাহলে লেট আর বি এ ইউক্লিডিয়ান ডোমেন, তাহলে আর একটা ইউক্লিডিয়ান ডোমেন নিলাম, let R be Euclidean domain and P belongs to R. R টা ইউক্লিডিয়ান ডোমেন নিলাম এবং P থেকে R থেকে তুললাম, then P is irreducible if and only P is prime. এখানেও একই কন্ডিশন, শুধু একটা লাইন অ্যাড হবে,
আগের দুটো প্রমাণ করতে হবে, তার সাথে একটা লাইন শুধু অ্যাড হবে, যেহেতু যে কোনো ইউক্লিডিয়ান ডোমেন ইজ এ প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন। ঠিক আছে, পাতা উল্টালাম। দাঁড়ান, মাইতি মেসে খেতে যাচ্ছিস কি করে রে এত রোদে? সে আস্তে আস্তে তো হজম হয়ে যাবে তোর গরমে। মাইতি শুনতে পাচ্ছিস বাবা? মাইতি নেই, পালিয়ে গেছে কোথায়? না আছি তো, শুনতে পাননি? না শুনতে পাচ্ছিলাম, এবার শুনতে পেলাম। মেসে খেতে যাচ্ছিস? হ্যাঁ যাচ্ছি, কালকে ঘর বাড়ি যাবো। গরমে পুড়ে যাবি রে, খেতে যেতে যেতে অতটা দূরত্ব। ঘরে কাজ পড়ে গেছে, ধান পান কিনতে হবে। যা কাজ করে গিয়ে যাবে কি? কলেজ তো নেই, অনেক পড়াশোনা করলি। অনলাইনে হবে নাকি? হ্যাঁ, কলেজে ক্লাস নাকি অনলাইনে হবে শুনছি। ভালো জিনিস তো, বেঁচে গেলি। ঘরে কদিন খা, এমনি তো সারা জীবন বাইরে বাইরে ঘুরতে আস। ক্লাস করতে করতে ঘুমিয়ে যাই। ক্লাস করতে ঘুমিয়ে যাস? তাহলে এক কাজ কর, মাঝে মাঝে তোর নামটা তোর ডাকবো আমি, ঠিক আছে সন্দীপ? সে এখানে ঘুমাই না, কলেজে ক্লাসে ঘুমিয়ে যাই, সেই লকডাউনের সময় হচ্ছিল। বেশ দেখ, এরপরে চলে আসি। ছোটটা কেমন আওয়াজ দিচ্ছে দেখছিস? বেশ, চলে এসো। এরপরে এর প্রুফটা যখন করবি শুধু একটা লাইন অ্যাড হবে, সেটা হচ্ছে since every Euclidean domain যেহেতু যে কোনো ইউক্লিডিয়ান ডোমেন যখন নেবো, since every Euclidean domain তাহলে যে কোনো ইউক্লিডিয়ান ডোমেন যদি নিই, তাহলে সেটা অ্যাকচুয়ালি কি ইজ এ প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন। তাহলে যেহেতু যে কোনো ইউক্লিডিয়ান ডোমেন ইজ এ প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন, হ্যালো বোঝা গেল? এইটুকু লিখলাম, বাকিটা লিখলাম না কেন? এরপর বাকিটা যেমন প্রুফ করতে হয়, প্রিন্সিপাল আইডিয়াল ডোমেনে মানে সেটা প্রিন্সিপাল আইডিয়াল রিং। তাহলে যেহেতু প্রিন্সিপাল আইডিয়াল রিং, সেখানে যে কোনো ইররিডিউসিবল এলিমেন্ট প্রাইম হবে, আর যেহেতু ইন্টিগ্রাল ডোমেন, প্রাইম এলিমেন্ট ইররিডিউসিবল হবে। ঠিক আছে, ইররিডিউসিবল ইফ এন্ড অনলি প্রাইম। আর কিছু লাগবে না এখানে। এরপর যেটা আছে, একটা প্রমাণে চলে আসি। কোন প্রমাণটায়? থিওরেম 15-3-16। বোলপুরের ছেলেটা বোঝা গেছে বাবা? বোলপুরের ছেলেটি ক্লাস করছে, নবব্রত না কি যেন নাম ছেলেটি। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। দেখতে পাচ্ছ বাবা তুমি? তাহলেই হবে। হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে কনসিডার দ্য পলিনোমিয়াল রিং। তাহলে কনসিডার দ্য পলিনোমিয়াল রিং, f of x। তাহলে একটা পলিনোমিয়াল রিং কনসিডার করলাম f of x। তাহলে ওভার দ্য ফিলেপ। অনলাইন তোদের ইউক্লিডিয়ান ডোমেন থেকে কি কোশ্চেন দিয়েছিল রে ইন্টারনালে? স্যার কি একটা লিখতে দিয়েছিল আর একটা প্রুফ দিয়েছিল। এই কি সে ছেলেতে জিজ্ঞাসা করিস কি লিখতে দিয়েছিল? কি লিখতে দিয়েছিল? ওটাই তো বলছি স্যার। এই আমি কেউ জানবো কি সে লিখতে দিয়েছিল? আর একটা প্রুফ কি দিয়েছিল? ওই কি একটা জেডপি কমা প্লাস কমা ডট দিয়ে কি একটা দিয়েছিল প্রুফ। দুটোই বলছি কি দিয়েছিল। বেশ যাই হোক, আর শুনবো না। ও স্যার নেশা করে পরীক্ষা দিতে গেছি। ঠিকই বলেছিস। আরে না, হোয়াট ইজ লিখতে দিয়েছিল। কি মানে ওটা না স্যার ভুলভাল বলছে দিয়াম। স্যার ভুল বলছে? আরে না মানে আপনি ভুলভাল বুঝে যাচ্ছেন। ও হোয়াট ইজ রিং দিয়েছিল, হোয়াট ইজ ইন্টিগ্রাল ডোমেন দিয়েছিল, একটা প্রুফ দিয়েছিল, আর দিয়েছিল যে প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন কি, আর জেডএক্স ইজ নট এ পিআইডি। এটা নট এ পিআইডি। অমিতকে আমি তার আগের দিনই বললাম যে দেখবি দিয়ে দিয়েছে। কি অমিত বলেছিলাম তো তোকে, তুই ফোন করেছিলি?
মনে করে দেখ। হ্যাঁ স্যার। হ্যাঁ। দেখো consider the polynomial ring fx over the field f px একটা নিলাম, px একটা কি নিয়েছি, px একটা পলিনোমিয়াল নিয়েছি fx থেকে, মানে একটা পলিনোমিয়াল উইথ কোএফিসিয়েন্টস ফ্রম দ্য ফিল্ড f, দেন দ্য ফলোইং কন্ডিশনস আর ইকুয়াল। আচ্ছা শোনো, সহজ শোনো একটা কথা, এই প্রুফটা যত না ইম্পর্টেন্ট তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাপ্লিকেশন। অ্যাকচুয়ালি এটা দিয়ে ইন্টিগ্রাল ডোমেন আর ফিল্ড প্রমাণ করা যাবে, ঠিক আছে? এটা দিয়ে কিভাবে প্রমাণ করা যাবে বলে দেখ, যদি px-টা অ্যাকচুয়ালি কোসেন্ট রিংগুলো, কিরকম টাইপের রিংগুলোকে ইন্টিগ্রাল ডোমেন বা কিরকম টাইপের রিংগুলোকে ফিল্ড প্রমাণ করা যাবে, অ্যাকচুয়ালি কোসেন্ট রিংগুলো। এবং যে কোসেন্ট রিং এর আইডিয়ালটা অ্যাকচুয়ালি জেনারেটেড এক্স টাইপের দেখতে, মানে তুই বুঝতে পারলি? যেমন দেখ তোকে কিরকম দিত জেড এক্স বাই জেনারেটেড এক্স, পরীক্ষার সময় দিয়ে দিত, দেখ বুঝলি তো? বা আর এক্স বাই জেনারেটেড এক্স, এরকম টাইপের প্রবলেম, এ ফিল্ড হবে না ইন্টিগ্রাল ডোমেন হবে। সো সেরকম টাইপের প্রমাণ করার জন্য এটা কাজে লাগে অ্যাকচুয়ালি কোসেন্ট রিংগুলো, আর বাই আই জাতীয় টাইপের। আর বাই আই যে থাকবে সেখানে ওই আইটা যে থাকবে সেটা কোন একটা এলিমেন্টে জেনারেট, ঠিক আছে? তো বলছে যদি px-টা ইররিডিউসিবল হয়, আগের দিন ইররিডিউসিবল নিয়ে এত কিছু আলোচনা করলাম, তাহলে px-টা ইররিডিউসিবল যদি হয় তাহলে কি বলছে fx বাই জেনারেটেড px, অর্থাৎ এই যে কোসেন্ট রিংটা সেটা ইজ অ্যান ইন্টিগ্রাল ডোমেন, এটা একটা ইন্টিগ্রাল ডোমেন হবে। শ্যামসুন্দর কলেজের সুনন্দা দেখতে পাচ্ছিস 3 নম্বর, হ্যাঁ তো দেখতে পাচ্ছি। fx by generated px, এটা ইজ দ্য ফিল্ড হবে। সো এই তিনটে কন্ডিশন ইকুইভ্যালেন্ট হবে, যে px-টা যদি ইররিডিউসিবল হয় তাহলে fx by px এই কোসেন্ট রিংটা ইন্টিগ্রাল ডোমেন হবে, fx by generated px এটা ফিল্ড হবে। তো চলে আসি প্রুফটাই, কিভাবে প্রুফটা করব। আচ্ছা একটা কথা বলি, এই চ্যাপ্টার ওরিয়েন্টেড দুটো প্রবলেম আছে, দুটো থিওরেম বলবো। থিওরেম স্কেমার বই আছে, ওটা স্কেমার বই থেকে বুঝিয়ে দেবো। তোরা স্কেমার বই থেকে যদি পড়ার সময় অসুবিধা হয়, খুঁজে না পাস, যেহেতু এই বইটা তোরা ফলো করছিস তাহলে খাতায় লিখে রেখে দিতে পারিস। ম্যাক্সিমাল আইডিয়াল আর প্রাইম আইডিয়াল দিয়ে দুটো থিওরি আছে এবং থিওরি করাবো, তার সালেও পড়েছিল। তাহলে চলে আসি এটার ক্ষেত্রে। তাহলে প্রথমে আমরা করব 1 implies 3, 1 থেকে 3 ফিল্ড প্রমাণ করব। তো ফিল্ড প্রমাণ যদি করতে হয় তাহলে এখানে প্রমাণ করব কি, যে প্রত্যেকটা নন জিরো এলিমেন্ট, বুঝলি সন্দীপ, ইউনিট হবে। লেট, আচ্ছা এখানে একটা নোটেশন ইউজ করেছি, সবাই এইটা ভুল বোঝে না। অ্যাকচুয়ালি নোটেশনটা মানে হচ্ছে এর এলিমেন্টগুলো কেমন আকারে দেখতে, একটু বলে দিই আগে। কোশ্চেন রিং জানি সবার মনে আছে, আর বাই আই, এটা অ্যাকচুয়ালি কোশ্চেন রিং, এর এলিমেন্টগুলো অ্যাকচুয়ালি এ প্লাস আই আকারে দেখতে হয়, এ প্লাস আই আকারে। অ্যাকচুয়ালি সেটাকে এখানে এ বার হিসাবে ডিনোট করছে, মানে এ বার মানে অ্যাকচুয়ালি এ প্লাস আই, আর কিছু নাই। বোঝা গেল সবার? বড়টা লিখতে হবে তো সেই জন্য বার হিসাবে। তাহলে এফএক্স বার এইটা একটা কথা থেকে তুললো, এই কোশ্চেন রিং থেকে। কোন কোশ্চেন রিং থেকে? এফএক্স বাই জেনারেটেড পিএক্স, এখান থেকে তুললো। অ্যাকচুয়ালি এর যে এলিমেন্টগুলো সেটা কেমন আকারে দেখতে হবে, এফএক্স প্লাস জেনারেটেড পিএক্স আকারে দেখতে হবে, মানে এখানে আইটা হচ্ছে জেনারেটেড পিএক্স, সেটাকে অ্যাকচুয়ালি এখানে ধরা হয়েছে এফএক্স তার বার হিসেবে। তাহলে এফএক্স বাই জেনারেটেড পিএক্স, বি সাচ দ্যাট। এবার দেখ, যেহেতু আমাকে এটা ফিল্ড প্রমাণ করতে হবে, সো ফিল্ড প্রমাণ করা মানে এখান থেকে আমাকে নন জিরো এলিমেন্ট চয়েস করতে হবে। সেই জন্য একটা কি নেবো, একটা নন জিরো। আচ্ছা এর জিরো এলিমেন্টটা কি? আর বাই এর জিরো এলিমেন্ট আছে আই বা জিরো প্লাস আই, এটাই তো আর বাই এর জিরো এলিমেন্ট। সন্দীপ ঠিক তো? এটাই জিরো এলিমেন্ট। হ্যাঁ হ্যাঁ স্যার। তার মানে অ্যাকচুয়ালি এটাকে সন্দীপ এখানে কি নোটেশন ইউজ করে, জিরো বার। তো আই মানে জিরো প্লাস আই, দিস ইজ ইকুয়াল টু জিরো বার, এখানে নোটেশনটা ইউজ করছি, দিস ইজ জিরো এলিমেন্ট। তাহলে এবার যেহেতু ফিল্ড প্রমাণ করতে হবে, এখান থেকে একটা নন জিরো এলিমেন্ট চয়েস করতে হবে। ওই যে এফএক্স একটা এলিমেন্ট নিলাম, বি সাচ দ্যাট, তাহলে এই যে এলিমেন্টটা সেটা নন জিরো এলিমেন্ট, তার মানে নট ইকুয়াল টু জিরো বার। কি অনলাইন বোঝা গেছে? তাহলে হয় অ্যাকচুয়ালি এরকম টাইপের জিনিসগুলো পড়েছিস গ্রুপে,
যে এ প্লাস এইচ টাইপের যে এলিমেন্টগুলো সেগুলো অ্যাকচুয়ালি একটা কোসেট অ্যাডিটিভ গ্রুপের ক্ষেত্রে, আর রিং এর ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমরা অ্যাডিটিভ গ্রুপই কনসিডার করি, অ্যাডিটিভ কমিউটেটিভ গ্রুপ। তাহলে হয় তাহলে এফএক্স বার এটা কি ডিনোট করছে? হ্যাঁ, এইটা ডিনোটস করছে, ডিনোটস দ্য কোসেট। কোন কোসেট? এফএক্স প্লাস জেনারেটেড পিএক্স। সো এটা ডিনোট করছে এফএক্স বার, এটা ডিনোটস করছে দ্য কোসেট এফএক্স প্লাস জেনারেটেড পিএক্স। সবার ঠিক আছে? এত অবধি পাতা উল্টাবো? দাঁড়ান। বেশ। আচ্ছা, তোমরা একটা জিনিস পড়েছিলে, তোমাদেরকে এটা মনে করাতে হবে না নিশ্চয়ই, সবার মনে আছে যে সন্দীপ আগের দিনে একটা প্রমাণ করলাম না যে আরটা যদি ইন্টিগ্রাল ডোমেন হয় আর পি যদি একটা নন জিরো নন ইউনিট এলিমেন্ট হয় তাহলে পিটা ইররিডিউসিবল হবে ইফ এন্ড অনলি তার ডিভিজরস গুলো অ্যাসোসিয়েট আর ইউনিট হবে। মনে আছে? মনে আছে? আগের দিন পড়েছিলেন। হ্যাঁ, তাহলে কোন একটা এলিমেন্ট যদি ইন্টিগ্রাল ডোমেনে ইররিডিউসিবল হয় তাহলে তার যে ডিভিজরস গুলো তারা ইউনিট হবে, হয় ইউনিট হবে অথবা অ্যাসোসিয়েটস হবে। উল্টাবো এবার? হ্যাঁ উল্টান। বাবা, গরমে ফুল চার্জ হয়ে গেছে মনে হচ্ছে। আমার আর কি স্যার, আমি তো নিজে এসি না। বসে আছি। কিছু নীল জল লাল জল খেয়েছিস বল দেখি? ও স্যার সকালে উঠে খেয়ে নেয়। ঠিকই বলেছিস, হোমিওপ্যাথিক ওষুধ। তোকে বেশ, পিটি যাই হোক। দেবো এরপর আমি। নাও দেখ, এবার দেখ এখানে ইউনিটস অ্যাকচুয়ালি কি, মানে একটা পলিনোমিয়াল রিং এর ক্ষেত্রে ইউনিট মানে রিং এর যারা ইউনিট তারাই পলিনোমিয়াল রিং এর ইউনিট। তাহলে নাও সিন্স পি অফ এক্স, এটা যদি ধরে নিয়েছি যেহেতু পি অফ এক্স ইজ ইররিডিউসিবল, যেহেতু পি অফ এক্সটা ইররিডিউসিবল, সো ইউপিএক্স মানে অ্যাকচুয়ালি পিএক্স এর অ্যাসোসিয়েট, পিএক্স এর অ্যাসোসিয়েট গুলো কেমন আকারে দেখতে হবে? পিএক্স এর অ্যাসোসিয়েট গুলো ইউপিএক্স আকারে দেখতে হবে। কেন? অবভিয়াসলি ইউটা ইউনিট, ইউটা ইউনিট and ইউ হয় এখানে ইউটা অ্যাকচুয়ালি কার এলিমেন্ট? ফিল্ডের এলিমেন্ট। কেমন এলিমেন্ট? নন জিরো। কারণ অ্যাকচুয়ালি এফএক্স এর ইউনিট মানে এফ এর ইউনিট। তাহলে UPX and U, for U belongs to F minus singleton 0, are the only elements of fx which divide যেটা ডিভাইড করবে কাকে? না p of x। হলো? তাহলে বোঝা গেল নিশ্চয়ই? এবার দেখ এইটা নিশ্চয়ই তোরা পড়েছিস, এটা তোকে শেখাতে হবে না আমাকে, যে a plus I equal to b plus I if and only a minus b belongs to I। কি সন্দীপ, তাই তো? এবার দেখ সন্দীপ, যেহেতু এখানে বলে দেওয়া আছে, কি বলে দেওয়া আছে যে fx বারটা 0 বার নয়। fx বার মানে তো fx plus I, আইটা মানে এখানে জেনারেটেড px, আর 0 বার মানে অ্যাকচুয়ালি 0 প্লাস জেনারেটেড px। যেহেতু এরা সমান নয় তাহলে সন্দীপ fx টা কোথায় থাকবে না বাবা? জেনারেটেড px এ থাকবে। কারণ থাকলে তো এই যে a মাইনাস বিটা আয় থাকবে। সবাই বোঝা গেছে এই জায়গাটা? তাহলে এখান থেকে কি বলতে পারবো? সিন্স কি বুঝতে পারলি? fx হ্যাঁ স্যার। যেহেতু জেনারেটেড px এ নেই, তাহলে জেনারেটেড px এ নেই, তাহলে এখানে fx and px আর রিলেটিভলি প্রাইম। বলি কেন স্যার? কারণ এখানে যেহেতু fx টা জেনারেটেড px এ নেই, অ্যাকচুয়ালি জেনারেটেড px এ কারা থাকে? px into rx টাইপের এলিমেন্ট। তাহলে সন্ধি ভালো করে বলার চেষ্টা কর, fx টা px into rx টাইপের দেখতে হবে না। তাহলে fx আর px এর সন্ধি কোনো কমন ফ্যাক্টর থাকছে না বাবা? থাকবে? থাকবে না। যদি px এর মাল্টিপল তো নয়, তাহলে fx আর px কি হবে? রিলেটিভলি প্রাইম। বুঝা গেল? যদি fx টা এখানে থাকতো সন্দীপ, তাহলে
fx on px into rx লিখতে পারতাম, সেক্ষেত্রে fx এবং px এর জিসিডি কিন্তু 1 হতো না। কিন্তু যেহেতু এখানে নেই, সো fx টাকে px into rx আকারে লিখতে পারবো না, বা fx এবং px এর কোনো কমন ফ্যাক্টর থাকবে না, তাহলে সেক্ষেত্রে fx আর px হচ্ছে রিলেটিভ প্রাইম। তাহলে কি বলতে পারবো, fx কি আকাশ বুঝতে পারলো বাবা, fx and px আর রিলেটিভলি আকাশ রেখে গেছে। স্যার আমাকে আজকে এরকম বললো, আমি প্রুফটা করেছি, আর কথাই বলবো না। So fx and px are relatively prime, and so there exists s of x পাবো, comma t of x পাবো belongs to fx, যাতে করে কি হবে সন্দীপ মনে করে বলো বাবা, PID তে যদি GCD 1 হয়, বা প্রথম মনে করে দেখ ইউক্লিডিয়ান ডোমেন প্রিন্সিপাল আইডিয়াল ডোমেনে একটা জিনিস লিখেছিলাম, GCD of AB টা যদি 1 হয়, তাহলে there exists s, t পাবো, যাতে SA plus TB সমান 1 হবে। মনে আছে বলেছিলাম এটা ইউক্লিডিয়ান ডোমেন বা প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন স্যাটিসফাই করবে। ZX এ কেন স্যাটিসফাই করবে না সঞ্জীব, কারণ ZX টা PID নয়। সেজন্য একটা কাউন্টার এক্সাম্পল বানিয়েছিলে, যেটা নিয়ে আকাশ আগের দিন বলছিল, ওটা পরীক্ষাতেও পড়েছিল। ZX এ স্যাটিসফাই করবে না, কিন্তু এখানে স্যাটিসফাই করবে। তাহলে যেহেতু রিলেটিভলি প্রাইম, তাহলে there exists s of x আর t of x পাবো fx থেকে, যাতে করে কি লিখতে পারবো, 1 equal to s of x into fx plus t of x into px। হ্যাঁ ক্যামেরাটা অন করুন। ক্যামেরাটা অন করে পড়ান। তাহলে এখানে কি পাবো, s of x into fx, জানি তুই সকালবেলা থেকে ব্যস্ত থাকিস, এদিকে দেখ বাকিটা। তাহলে s of x into fx plus t of x into px সমান 1 কাটা। আচ্ছা এখান থেকে কি দুটো এলিমেন্ট সমান, সো এদের করসপন্ডিং যে কোসেটটা কি হবে, সমান হয়, মানে এদের করসপন্ডিং কোসেট সমান মানে কি, এর করসপন্ডিং কোসেন্টটা 1 বার কোসেটটা, মানে অ্যাকচুয়ালি 1 প্লাস জেনারেটেড px, এটা মানে দিস ইজ ইকুয়াল টু, আমি কি লিখতে পারবো, এইটার করসপন্ডিং কোসেট, আর এইটার করসপন্ডিং কোসেট মানে কি লিখবো সন্দীপ, sx s of x plus fx তার বার into fx সরি plus tx into px তার বার। আরো কোনো কনফিউশন আছে? এটা কি করে বার হিসেবে পেলাম, খুব সোজা, fx plus gx হলো fx plus gx plus generated px, এটা মানে fx plus generated px plus gx plus generated px, ঠিক আছে? আর fx plus gx মানে plus generated px মানে fx plus gx তার বার, আর এইটা মানে fx তার বার প্লাস gx তার বার। সন্দীপ সেখান থেকে এটা লিখে দিব, হ্যাঁ, এরকম নয় যে বারবার আলাদা করে দিলাম। আচ্ছা বুঝতে পেরেছি। বলো না বারবার আলাদা করে দিলাম, কি এরকম বলছে নাকি ওই ছেলেটা, জানো আলু ইন fx বাই জেনারেটেড px, এরকম হবে। এটা অ্যাকচুয়ালি কোশ্চেনিং এর এলিমেন্ট, সেখানে এটা এন্ড সো একটা জিনিস খেয়াল করে দেখ, এবার এখানে 1 বার সমান এইটা লেখা আছে sx তার বার ইনটু fx তার বার, এটাও সোজা, এটাও কিভাবে এলো, এটাও কোশ্চেনিং এর আইডিয়া। কোশ্চেনিং এর কোন আইডিয়া, যে এই আইডিয়াটা কাজে লাগলো এখানে, যে প্রোডাক্টটাকেও ভেঙে দিতে পারলাম, অ্যাকচুয়ালি ab plus I this equal to a dot I by sorry a plus I into b plus I, তার মানে অ্যাকচুয়ালি ab তার বার, তার মানে অ্যাকচুয়ালি ab তার বার সমান a বার ইনটু b বার। এটা বারের মতো লিখেছে কেন জানিস, অ্যাকচুয়ালি রেসিডিউ ক্লাসে যে বারটা সেরকম টাইপের কন্ডিশনগুলো স্যাটিসফাই করে, কি বলি সন্দীপ, সেই জন্য বার হিসেবে লিখি, যদিও বার মানে এখানে আলাদা, বার হিসেবে লিখি। আচ্ছা এইটা কি করে এলো, কে বলতে পারবে? খুব সোজা আইডিয়া, px টা কোথায় আছে এটা বলে দেবো না, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো না, বলে দেবো এটা কি করে এলো, বলে দিন না একবার। বলে দেবো, বেশ বলে দিন। পাতা উল্টাচ্ছি।
উল্টাবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, done, বুঝতে done. আচ্ছা একটা জিনিস পড়েছিলি মনে করে দেখ। হ্যাঁ এই জিনিসটা যদি এটা এ থাকে তাহলে এ প্লাস আই সমান আই হয়। বাকিটা বোঝার চেষ্টা কর। এখানে কি ছিল? 1 বার সমান কত ছিল? এটা বক্স করে লেখাচ্ছি কারণ বোঝানোর জন্য, পরীক্ষাতে আর এসব লিখতে হবে না। তাহলে এখানে কি ছিল যে 1 বার সমান ছিল এফ সরি এস অফ এক্স ইন্টু এফ এক্স তার বার, এটা ছিল প্লাস ছিল টিএক্স ইন্টু পিএক্স তার বার। আরে টিএক্স ইন্টু পিএক্স তার বার মানে কি? এটা মানে হচ্ছে টিএক্স ইন্টু পিএক্স প্লাস জেনারেটেড পিএক্স। কি সন্দীপ ঠিক আছে? আরে সন্দীপ এটা যেহেতু আইডিয়াল, পিএক্সটা কোথায় আছে? পিএক্সটা এখানে আছে, তার মানে টিএক্স ইন্টু পিএক্সটা কোথায় আছে? তার মানে টিএক্স ইন্টু পিএক্সটাও এখানে আছে। আইডিয়ালের কন্ডিশন থেকে বলতে পারলাম। তারপরে এটা যদি আই থাকে তাহলে এ প্লাস আই সমান কত হয় সন্দীপ? আই হয়। তাহলে যেহেতু টিএক্স ইন্টু পিএক্সটা জেনারেটেড পিএক্স আছে, তাহলে এটা সমান সন্দীপ কি লিখতে পারি? জেনারেটেড পিএক্স। কি সন্দীপ লিখতে পারবো? আচ্ছা এইটা মানে সন্দীপ হ্যাঁ, জিরো স্যার। বার তো? এই এটাই তো আই, জিরো বার মানেই তো এটা মানে ও হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। জিরো প্লাস জেনারেটেড পিএক্স। 0 প্লাস আই, জিরো এলিমেন্ট জেনারেটেড পিএক্স। জিরো প্লাস আই। তাহলে এবারে নিশ্চয়ই বুঝতে পারছিস এইটা 1 বার মানে 1 প্লাস জেনারেটেড পিএক্স হলো 1 প্লাস জেনারেটেড পিএক্স, ঠিক আছে? আর এইটা মানে এসএক্স ইন্টু এফএক্স প্লাস জেনারেটেড পিএক্স সমান চিহ্নটা দিলাম। আর এইটা মানে কি? প্লাস জিরো প্লাস জেনারেটেড পিএক্স প্লাস, তাই যদি যোগ করি তাহলে এটা কি হবে সন্দীপ? এটা আসবে না? এস অফ এক্স ইন্টু এফ অফ এক্স প্লাস জেনারেটেড পিএক্স, ঠিক আছে? এ প্লাস আই প্লাস বি প্লাস আই সমান এ প্লাস বি প্লাস। সব বোঝা গেছে? আর কোনো কনফিউশন আছে কি করে এলো? হ্যাঁ স্যার, এবার ঠিক ক্লিয়ার আছে। তো? বেশ। তাহলে এবার চলে আসি, তাহলে অ্যাকচুয়ালি কি পেলাম? আগের পাতায় এইটা পেয়েছি যে 1 বার সমান এস অফ এক্স তার বার ইন্টু এফ এক্স তার বার। দেখ তার মানে এটাই তো ডেফিনেশন। এটা তো অ্যাকচুয়ালি 1 বার মানে 1 প্লাস জেনারেটেড পিএক্স, সেটা তো ইউনিটি। কারণ আমরা জানি যে 1 প্লাস আই এটাই তো ইউনিটি ইন আর বাই আই। তো 1 বার এটা মানে অ্যাকচুয়ালি 1 বার এখানে, তাহলে 1 বারটা ইউনিটি। তাহলে এর সাথে এটা গুণ করে ইউনিটি পেয়েছি। তার মানে বুঝতে পারছিস এর ইনভার্স মানে এফএক্স বার তার ইনভার্স এক্সিস্ট করছে। তার মানে এর যে ইনভার্স এর ইনভার্সটা এক্সিস্ট করছে। আর প্রত্যেকটা নন জিরো এলিমেন্টের ইনভার্স এক্সিস্ট করছে, তার মানে হয়ে গেল ফিট। হেন্স এফএক্স তার বার হ্যাজ অ্যান ইনভার্স namely তার ইনভার্সটা কত এখানে? এস অফ এক্স তার বার। and so যেহেতু প্রত্যেকটা নন জিরো এলিমেন্ট ইউনিট, and so f of x by generated px, so এটা হয়ে গেল is a field। কি ঠিক আছে মাইতি? অসুবিধা নেই তো? হ্যাঁ স্যার, ঠিক আছে। আচ্ছা পরের পার্টটা মানে পরেরটা 2 implies 1 সেম টাইপের, যদি বলিস করে দিতে করে দেবো, যদি বলিস না স্যার একবার আমরা করে দেখবো তাহলে করাবো না। যা সর্বসম্মতিক্রমে যা বলবে তাই, যদি বলো করে দিতে করে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। আর যদি বলে না স্যার বাড়িতে একবার দেখি তারপর করে দেবেন তাহলে হয়তো কোনো অসুবিধা নেই। 3 implies 2 এটা অবভিয়াস। কেন 3 implies 2টা অবভিয়াস বলি? since every field is an integral domain, যেহেতু যে কোনো field is an integral domain, কনভার্সটা ট্রু হয় না। কনভার্সটা তখনই ট্রু হয় যখন ফাইনাইট ইন্টিগ্রাল ডোমেন। তাহলে since every field is an integral domain, so if fx by generated px is a field, then
generated px is an integral domain. তাহলে কি হবে, যেহেতু fx by generated px is field, ঠিক আছে, then তাহলে fx by generated px is an integral domain. এ বলো গো, 2 implies একটা করাবো না ঘরে, তোমরা একবার দেখবে, দেখো কি বলছি, সব সেম টাইপের জিনিস। 2 implies এক প্রমাণ করতাম, ইন্টিগ্রাল ডোমেন হলে ইররিডিউসিবল দেখাতাম, কিছু নাই, ডিভিজরস অফ জিরোর কন্ডিশনটা কাজে লাগাতাম হয়তো কোনো জায়গায়। একবার দেখবি, হ্যাঁ একটা করালাম, একবার করে দেখতে হবে স্যার। একবার করে দেখবি, তাহলে বলবি করাবো। আচ্ছা, আগের দিন মানে কালকে একটা কথা বলেছিলাম তোমাদের যে করাবো এটা, সেটা হচ্ছে জিসিডি যে অঙ্কটা ছিল ওই ইনজেডাই, ওই অঙ্কটা কি কেউ দেখেছিস? স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4 দেখেছি রে? স্যার ওটা শিখে দিলাম, বুঝতে পারিনি স্যার, একবার বলে দিতাম। আচ্ছা, আচ্ছা এইটা একটা নর্ম কাজে লাগবে, একটা কথা বলি, এইটা করার আগে একবার 346 পাতায় একটা থিওরেম আছে, চলাই তো, যে ওই স্টেটমেন্টটাকে মনে রাখবে, যে দাঁড়িং 346 পাতায় একটা থিওরেম আছে, ইউক্লিডিয়ান ডোমেন চ্যাপ্টার পড়িয়েছিলাম, দেখো 346 পাতায় থিওরেম আছে, দেখো ইউক্লিডিয়ান ডোমেনে পড়িয়েছিলাম, ঠিক আছে, ওই যে যেটা পড়াচ্ছিলাম ইউক্লিডিয়ান ডোমেনে, ওখানে দেখ গসিয়ান ইন্টিজার্সের ক্ষেত্রে নর্ম বলে একটা জিনিস ডিফাইন করেছিলাম, বা দেখে নে, স্টেটমেন্টটা তাও বলে দিচ্ছি যে শুরুটা করছি। পেজ নাম্বার 346 আছে, ঠিক আছে, তাহলে পেজ নাম্বার 346 একটা স্টেটমেন্ট আছে, দেখ যা দেখতে পাচ্ছিস তো? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। বলছে the ring Zi, it actually ring of Gaussian integers, তাহলে of Gaussian integers, the ring Zi of Gaussian integers becomes a Euclidean domain. So it becomes a Euclidean domain. The ring Zi of Gaussian integers becomes a Euclidean domain when we let the function norm বলে একটা ফাংশন ডিফাইন করেছিলাম, ঠিক আছে, জেডাই মনে করে দিলাম, জেডাই এটা বলেছিলাম আগে, তাও আগে বলে দিলাম, মাইনাস সিঙ্গেলটন 0 টু জেড হ্যাচ সেট অফ অল নন নেগেটিভ ইন্টিজার, ঠিক আছে, ডিফাইন বাই, কিভাবে ডিফাইন করেছিলাম, ডিফাইন বাই, এটাকে ডিফাইন করেছিলাম কিভাবে, n of a plus bi is equal to a plus bi into a minus bi, so this is equal to a square plus b square হবে for all a comma b belongs to z এর জন্য। এইটাই হ্যাঁ, কেউ কিছু বলবি? শুনতে পাচ্ছি না, কেউ কিছু বলছিস কিন্তু কথাটা শোনা যাচ্ছে না। অদিতি, কত মনে হচ্ছে কার গলা আসছে বহু দূর থেকে, এই তুই শুনতে পাচ্ছিস না? তোরই শুনতে পাচ্ছি না, ফোনের সমস্যা। এই দেখো বাকিরা সব শুনতে পাচ্ছিস তো? হ্যাঁ স্যার। পাচ্ছি। সারাদিন ফোনটা অন করে কিন্তু কি শুনতে হবে, অদিতি শুনতে হবে। এইবার না চলে গেছে, ফোনে চলে গেছে। স্যার ও গেছে একবার
বলছে কোশ্চেনটা কি, এবার একটা অঙ্ক পড়লে হরিবল হয়ে যাবে পরীক্ষার সময়। ভালো স্যার এটা করতে হবে? করতে হবে, দিলে এরকমই দেখবে অদ্ভুত টাইপের। ফাইন, তাহলে জেডাই ফাইন, তাহলে জেডাইতে অদিতি এবার দেখতে পাচ্ছিস? স্যার আপনি আর ওকে জিজ্ঞেস করেন বেশ না। তুই বন্ধ কর। মিউজিক গুলো বাজছে, এই ছোট ছেলেদের গানের মিউজিক। দেখ, এটা বের কর। এবার দেখ, তাহলে যেটাকে ইউক্লিডিয়ান ডোমেন হবে কি করে হবে যে বলে দিয়েছি। তাহলে উই নো দ্যাট বলে চালিয়ে দেবে, থিওরেম মতো তো আর লেখা যায় না। উই নো দ্যাট জেড অফ আই, এই প্রবলেমটা করতেইছিলাম, করেছিস কি? হ্যাঁ করেছি। বাস, তাহলে দেখ, দেখেনি অনেকে, সেখানে বলে দিচ্ছি। একটা স্টেপ বলে দিই, বাকি স্টেপগুলো ঘরে দেখবে। ইজ এ ইউক্লিডিয়ান ডোমেন, সোজা, কিছু কঠিন নেই, ভ্যালুয়েশন গুলো বের করা ছিল। হোয়ার দ্য ভ্যালুয়েশন, আচ্ছা আর একটা ছেলে বলছিল, এটা আকাশ মনে হয় বলছিল আগে, ডিফাইন বাই n of a plus bi is equal to a square plus b square. তাহলে in z of I is a Euclidean domain where the valuation is defined by n of a plus bi is equal to a square plus b square. Now তুমি এখানে তাই কি করেছে, প্রত্যেকটা ভ্যালুয়েশন বের করেছে। তাহলে কার কার বের করতে দিয়েছে, জিসিডি 9 - 5 হয় 9 - 9 প্লাস 3, এর ভ্যালুয়েশনটাকে বের করুন। নাও 9 - 5 হয়, এর ভ্যালুয়েশন সন্দীপ কত হবে জানিস? 9 স্কয়ার প্লাস কত, 25, তাই তো, মানে 106। আচ্ছা, and n of -9 plus 39 is equal 9 square minus 9 the square plus 13 square 169 plus 81 মানে 250। এটা হলো। এবার চলে আসি স্টেপ 1 এ। স্যার দেখতে পাচ্ছি। স্টেপ 1 এ কি করব, পাতা উল্টালাম, না স্যার দাঁড়া, একটাকে অপরটা দিয়ে ভাগ করব, কারণ যেহেতু জিসিডি গল্প, জিসিডি বের করা গল্প আছে, ঠিক আছে? তুই বলতে পারিস স্যার কোনটাকে কোনটা দিয়ে ভাগ করব কি করে? যার ভ্যালুয়েশন বেশি, বুঝলি, হয়ে গেছে। যার ভ্যালুয়েশন কম সেটা দিয়ে ভাগ করব। এবার এই প্রসিডিওর গুলো বুঝে নে কি করে করতে হয়। তাহলে এবার কি করবি, স্টেপ 1 এ কি করা হবে, নিয়মগুলো বুঝে নে, অঙ্ক যে কোনো দিতে পারে। তাহলে এরকম টাইপের অঙ্ক দিলে স্টেপ 1 এ কি করবি, যার ভ্যালুয়েশন বেশি সেটাকে উপরে রাখবি, আর যার ভ্যালুয়েশন কম সেটাকে নিচে রাখবি। কার ভ্যালুয়েশন বেশি, -9 প্লাস 39, এটা করলাম। যার ভ্যালুয়েশন কম সেটাকে নিচে রাখলাম, মানে 9 - 5 এটাকে নিচে রাখলাম। এবার উপর নিচে কি করব, 9 - 5 দিয়ে গুণ করব, তাহলে -9 প্লাস 39, আর কি করব 9 প্লাস 5 বাই যে করব। হ্যাঁ, তাহলে এটা 9 স্কয়ার প্লাস 5 স্কয়ার হয়ে গেল। সো দিস ইজ ইকুয়াল টু, আমরা এটা গুণটা, আর আমি গুণ শেখাচ্ছি না তোদেরকে, আমার থেকে অনেক ভালো গুণ তোরা জানিস। এটা গুণটাকে করে নিবি তোরা, গুণটা করলে নিচেটা 106 আসবে, উপরেরটা -146 আসবে, এখানে সঙ্গে প্লাস 72i, এটা আসবে, বইয়ে করে দেওয়া আছে আমি দেখতে পাচ্ছি, প্লাস 106। তারপর ক্রস চেক করে নিই। এবার দুটোকে, এটাকে a প্লাস ib আকারে লিখে নাও। সো -146/106 প্লাস 72/106i, 106i, বুঝলে? তাহলে -146/106 প্লাস 72/106, এরকম একটা জিনিস পেলাম। এবার দেখ এইটাকে কি করবো, ভেঙে নি 1 1 করে কি করে ভেঙে নিচ্ছি, দেখ ভাগটা করে নিচ্ছি, দেখ বুঝতে পারছি, 1 আসবে উপরে একটা, তাহলে -1, যতক্ষণ ভাগ করা যায় শুধু ভাগ করে যাও, এটাই নিয়ম। তাহলে উপরে আসবে এটার জন্য আসবে -1, বুঝতেই পারছিস, -1 -40/106 এটা আসবে, প্লাস এটাকেও কিন্তু 1 মাইনাস আকারে করে নেবো, তাহলে 1 - 72 ছিল
30 হবে, সো 34/106 এরকম আকারে করে নিতে হবে, তার সাথে i। সো দিস ইজ ইকুয়াল টু আমরা পাবো -1 প্লাস i, এবার একটা টার্ম পেলাম অ্যাকচুয়ালি z অফ i এর এলিমেন্ট। অ্যাকচুয়ালি কি সন্দীপ কি লিখছিস শোন, নিয়মটা অ্যাকচুয়ালি z অফ i এর এলিমেন্ট একটা লিখতে হবে। দেখ এটা পেলাম, এটা ভাগ করলে তো একটা z অফ i এর এলিমেন্ট পাবো, সেটা -1 প্লাস i। বাকি যেটা পড়ে থাকছে সেটা লিখে নাও, তাহলে -40 প্লাস 34i বাই 106। সন্দীপ বোঝা গেল? হ্যাঁ স্যার ঠিক আছে। সবার এত অবধি ঠিক আছে? এবার এইভাবে অদিতি তুই বন্ধ কর রে। আরেকবার বলে দিতে বলছে। আরেকবার আবার কি বলবো, বলে দিই। স্টেপ 1 এ কি করলাম, যার নর্মটা বড় সেটাকে উপরে রাখলাম, যার নর্মটা ছোট তাকে নিচে রাখলাম, উপর নিচে কনজুগেট দিয়ে গুণ করলাম। কনজুগেট দিয়ে গুণ করার পর a প্লাস ib আকারে ভেঙে নিলাম। এবার a প্লাস ib আকারে ভাঙার পর ইন্টিজার ফর্মে একটা পার্ট বাদ দেবো, বাকিটাকে রেখে দেবো। ইন্টিজার ফর্মে কি কোনটা আসছে -1 প্লাস i, সেটাকে ইন্টিজার ফর্মে লিখলাম। আর একটা পার্ট যেটা পড়ে থাকছে সেটা রেখে দেবো। বুঝে গেল? আমি বুঝতে পারলাম। এবার কি করবো দেখ, এবার -9 প্লাস 39 দেখ, এবার 9 - 5i গুণ করবো কোন আমি, তাহলে 9 - 5i গুণ করবো। সো দিস ইজ ইকুয়াল টু কি হবে, দিস ইজ ইকুয়াল টু হবে দেখ -1 প্লাস i ইন্টু 9 - 5i, এটা থাকলো। এটা একটা টার্ম থাকবে, আরেকটা কি টার্ম থাকবে, -40 প্লাস 34i বাই 106, ঠিক আছে, ইন্টু 9 - 5i থাকবে। সবাই 9 - 5i থাকবে। এবার কি করতে হবে, এবার সন্দীপ আর কি করতে হবে, এবার গুণটা করতে হবে, এই গুণটা করতে হবে, এই গুণটা করতে হবে। তাহলে দুটোকে গুণ করব, তাহলে -1 প্লাস i আর 9 - 5i, ওইটা যা আছে থাক, থেকে যাবে, ওটা কোনো সমস্যা হবে না। এটা a প্লাস ib আকারে দেখতে হয়ে গেছে, মানে z অফ i এর এলিমেন্ট হয়ে গেছে, সেজন্য ওটা কিছু করব না। তা -1 প্লাস i টাকে রাখলাম, 9 - 5i টাকে রাখলাম, ঠিক আছে। এবার এইটাকে কি করব, আচ্ছা তোরা একটা জিনিস কেউ পড়েছিস, এটা অ্যাকচুয়ালি কিসের মধ্যে জানিস তো, ইউক্লিডিয়ান অ্যালগরিদম বলে একটা জিনিস পড়েছিস, ওই ক্লাসিক্যাল অ্যালজেব্রার বইয়ে আছিস। হ্যাঁ স্যার। সেরকম টাইপেরই জিনিস, ঠিক তো, ওই ইউক্লিডিয়ান অ্যালগরিদমের মতো করেই করা হচ্ছে জিনিসটা, ওখানেও এরকম করা হয়, বড়টাকে ছোটটা দিয়ে ভাগ করা হয়, এরকম ভাবে লেখা হয়, পরে দিয়ে গুণ করে নিচেটাকে গুণ করে দেওয়া হয় বোথ সাইড, ওই ইউক্লিডিয়ান অ্যালগরিদমের মতো করেই জিনিসটা হচ্ছে। এবার কি করবো সন্দীপ, এই গুণটা আমি আর করবো না বাবা, এটা তো করে দেওয়া আছে, কই আমি উত্তর দেখে দেখে লিখে দেবো, এটা আমি করতে পারবো না। তাহলে এটা কত হবে রে সন্দীপ, -530 প্লাস 106 i বাই 106, -530 প্লাস 106i বাই কত হবে সন্দীপ, 106 হবে, ঘাবড়াচ্ছিস কেন, নিচেরটা একই থাকে। এটা সমান হলো -1 প্লাস i ইন্টু -9 প্লাস 5i, ভালো করে শোন। আর একটা টার্ম কি থাকবে প্লাস, এটা বুঝতে পারছি, প্লাস আকারে লিখবো, তাহলে সন্দীপ উপরে হয়ে যাবে -5 - i। সন্দীপ দেখ ডিভিশন অ্যালগরিদমের মতো জিনিসটা দেখতে হয় গেছে, এইটাকে এইটা দিয়ে ভাগ করেছি, তাহলে a সমান bq প্লাস r আকারে দেখতে হয় গেছে। সন্দীপ এরকম দেখতে হয়, সো নিয়মটা সবাই বুঝতে পারলে তো, a সমান bq প্লাস r আকারে। সন্দীপ যেটা দিয়ে ভাগ করি তার থেকে নিশ্চয়ই এটা ছোট হয়, হয়তো পড়েছিস তো ছোটবেলায়। একটা ছোট হয়। এখানে ছোট বলতে কি হবে, নর্মটা ছোট হবে, মানে যেটা দিয়ে ভাগ করেছি, মানে এটা দিয়ে ভাগ করেছি, তার থেকে ভাগ শেষে নর্মটা নিশ্চয়ই ছোট হতে হবে, ওই জন্য এখানে সন্দীপ লেস দেন দিয়ে লেখা আছে, NOT দ্যাট বলে লেখা আছে, নোট দ্যাট, নোট দ্যাট কি, নোট দ্যাট, নোট দ্যাট নর্ম অফ -5 - i। যারা এটা সম্পর্কে জানো না তারা একটা কাজ করবে, আমি প্রসেসটা শিখিয়ে দিলাম। দিস ইজ দ্য ইউক্লিডিয়ান অ্যালগরিদম ইন কেস অফ ডিভিশন, এটা তোমরা ক্লাসিক্যালে বই পেয়ে যাবে। ইউক্লিডিয়ান অ্যালগরিদমে এইভাবেই ভাগ করা হয়, ঠিক আছে, এবং ওখানে কিন্তু au প্লাস bv এই কনসেপ্টটা লাগানো হয়, যারা পড়েছিস তারা নিশ্চয়ই জানিস, ঠিক আছে।
বড়টা উপরে থাকে, ছোটটা নিচে থাকে, দিয়ে এইভাবে করা হয়। কি রে, যারা জানিস তারা নিশ্চয়ই বুঝতে পারবে আমার কথা, আমি যেটা বলতে চাইছি। n of -5 - i এর নমটা কার নামের থেকে ছোট হবে? যেটা দিয়ে ভাগ করেছিলাম সন্দীপ। কোনটা দিয়ে ভাগ করেছিলাম সন্দীপ? ক্যালকুলেট করলেই বুঝতে পারবি সন্দীপ। এর নমটা আসবে 26, এর নমটা কত ছিল? 81 না কত ছিল? 106, 106। বোঝা গেল সন্দীপ? এবং বোঝা গেছে। যারা ইউক্লিডিয়ান অ্যালগরিদম সম্পর্কে জানো না তাদের জন্য শেখাচ্ছি এটা। সন্দীপ প্রথম স্টেপ হয়ে গেল। এর পরের স্টেপে সন্দীপ কি হবে? এইটাকে ভাগ করব। শুনে নে, নিয়মগুলো শিখে নে সন্দীপ। এইটাকে ভাগ করব, যেটা ভাগশেষ এসছে সেটা। পরের ক্ষেত্রে সন্দীপ একই নিয়ম হবে। পরের স্টেপে এইটাকে ভাগ করা হবে, যেটা ভাগশেষ আসবে সেটাকে। নিয়মটা সবাই বোঝা গেল রে? অঙ্কটা কিন্তু সোজা, অঙ্কটা কঠিন নয়। তাহলে এখানে সন্দীপ যেটা এলো, একদিন সন্দীপ ছোটবেলায় ভাগ পদ্ধতিতে গসেও করেছিল, বা মনে আছে? ব্যাকেট দিয়ে প্রথমে ছোটটা রেখে বড়টা এখানে রাখা হতো, এইটা নেমে যেত, এরকম ভাবে হতো না জিনিসটা? অ্যাকচুয়ালি সেরকম টাইপের জিনিসই হচ্ছে। হ্যাঁ মনে আছে। এখানেও তাই। এরপর এইটাকে ভাগ করব, সবাই শুনে নে, দেখে নেও সবাই। দেখ, এইটাকে ভাগ করবো যেটা ভাগশেষ এসছে সেটাকে। ঠিক আছে? কেউ যদি শিখতে চাস, এটা ইউক্লিডিয়ান অ্যালগরিদম বলে একটা জিনিস আছে, সেখানে এটা করে দেওয়া আছে। আর যদি বলিস আমি ছবি তুলে পাঠিয়ে দেবো, খুঁজে না পাস বলবি পাঠিয়ে দেবো। তাহলে এর পরের স্টেপে কি বললাম? স্কয়ার মেয়েটা বোঝা গেছে? এইটাকে এটা দিয়ে ভাগ করবি, পারবি তো? তারপরের স্টেপে শুনে নে, যেহেতু এইটা দিয়ে ভাগ করছিস, যেটা ভাগশেষ আসবে, তাহলে এইটাকে এইটা দিয়ে ভাগ করলি। এ ভাগ করার পর, এই যে ভাগ করার পর আমি লিখছি না, শুধু ক্যালকুলেশনটা লিখছি। স্টেপ 2, তাহলে কি করা হলো? স্টেপ 2 এর সমান স্টেপ 2 এ ভাগ করা হলো কাকে? ভাগ করা হলো 9 - 5 i। কি দিয়ে ভাগ করা হলো? ভাগ করে রেজাল্ট আসবে -5 - i। তাহলে -1 + i ছিল, -5 - i দিয়ে এলো। ভাগশেষ কি পড়েছিল? ভাগশেষ পড়েছিল 3 - i। সন্দীপ বোঝা গেছে? সন্দীপ তুই বলতে পারিস স্যার এই প্রসেসটা কতক্ষণ চালাবো? যতক্ষণ অব্দি ভাগশেষ ছিল আসছে। ঠিক আছে সন্দীপ? বোঝা গেল? হ্যাঁ স্যার ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে দেখ, তাহলে এক্ষেত্রে সন্দীপ বুঝতে পারছি যেটা দিয়ে ভাগ করেছিলাম এইটা, এর নম এর থেকে ছোট হতে হবে। ওটাই লেখা আছে তোমাদের বইয়ে নোট দেওয়ার দিয়ে। নম অফ 3 - i লেস দেন নম অফ কি? দীপেন্দু বোঝা গেছে তো বাবা? এটা ইউক্লিডিয়ান অ্যালগরিদম। স্টেপ 3। হ্যাঁ স্যার বুঝেছি। স্টেপ 3 তে কি করা হবে? স্টেপ 3 তে কোনটাকে ভাগ করা হবে সন্দীপ? তাহলে এবার একে ভাগ করা হবে। হয়তো -5 - i কে 3 - i দিয়ে। তাহলে এটা ভাগ করে কি পেলাম? এটা দিয়ে ভাগ করবি, তারপর নিজেরা ঘরে করবি, আমি আর লিখছি না। তাহলে -5 - i কে ভাগ করা হবে 3 - i। বলছি সবাই বুঝতে পারলি তো? আর ক্যালকুলেশন করতে হবে না স্যার। কতক্ষণ অবধি করবি? যতক্ষণ অবধি ভাগশেষ চলে আসছে। তাহলে বুঝিয়ে দিলাম। এই শ্যামসুন্দর কলেজে মেয়েগুলো বোঝা গেছে রে? ওরা পালিয়ে গেছে? ছুটি দিন। হ্যাঁ এটা বোঝা গেছে। বলছি যে এখান থেকে ওয়ার্ক এক্সারসাইজ কোনগুলো দাগ দেওয়া ছিল? এক একটা দাগ দেওয়া ছিল। আর কিছু দাগ দিয়েছিলাম, দুয়েরটা দাগ দিয়েছিলাম, দুয়েরটা দাগ দিয়েছিলাম বল রে। 364 পাতায়, 364 পাতায়। না স্যার দাগ দেওয়া ছিল না। হয়নি। বেশ, দুয়েরটা বাবা দাগ দিয়ে দেবে, 1 আর 2 ওয়ার্কআউট এক্সারসাইজ 1 আর 2 করবে। আর যে থিওরিয়ামটা পড়ালাম 15 3 16 এটা কি ইম্পর্টেন্ট? দুইটা দুইটা করলে করতে পারিস, নাও করতে পারিস, কিন্তু যারা একটু বেশি নাম্বার পেতে চায় তাদের জন্য করতে হবে। বাই চান্স তুই যাই, ইম্পর্টেন্ট অতটা নয়। ঠিক আছে? এই অনলাইনে ভাগ প্রসেসটা বুঝতে পারলি তো? করতে পারলি? হ্যাঁ পেরেছি। ও ভালো করেছিস। এবার চলে আয় একটা চ্যাপ্টার, ইউনিক ফ্যাক্টরাইজেশন ডোমেন। মোটামুটি এটাই আমাদের ফাইনাল চ্যাপ্টার।
তারপরে শুধু ম্যাক্সিমাল আইডিয়াল আর রিডিউসাল প্রমাণ করা কিছু জিনিস আছে, এই চ্যাপ্টার আন্ডারেই ধরে নিতে পারিস। বেশ, তাহলে চলে এসো ইউনিক ফ্যাক্টরাইজেশন ধরো। দাগ দেবে কোথায়? ডেফিনেশন 16.1.1 দাগ দাও। ডেফিনেশন 16.1.1, ওই ডেফিনেশন 16.1.1 এ কোন কোনগুলো দাগ দেবে একটু বলি, যেগুলো হাইলাইট করা আছে। ব্যাক করলাম, তাহলে 16.1.1 এ কোনগুলো দাগ দিবি শোনা না? ওই ওই ওখানে দেখ লেখা আছে ফ্যাক্টরাইজেশন অফ এ, ওইটা মার্ক করে রাখ। ফ্যাক্টরাইজেশন বলতে কি বুঝছিস দেখো, দেখ লেখা আছে ফ্যাক্টরাইজেশন অফ এ। ফ্যাক্টরাইজেশন অফ এ জিনিসটা কি, দাগ দিয়ে রাখ, ঠিক আছে? তারপর আছে দেখ, ওখানে আছে দেখ হাইলাইট করা আছে ফ্যাক্টরাইজেশন ডোমেন, দাগ দে। ফ্যাক্টরাইজেশন ডোমেন দাগ দে, ওখানে দেখ হাইলাইট করা আছে ফ্যাক্টরাইজেশন ডোমেন, দাগ দে। তারপরে দাগ দিবি হচ্ছে ট্রিভিয়াল ফ্যাক্টরস, নন ট্রিভিয়াল ফ্যাক্টরস, হাইলাইট করা আছে দেখো, দাগ দাও। ট্রিভিয়াল, নন ট্রিভিয়াল। লেমা 16.1.2 প্রমাণটা পরীক্ষার জন্য করতে হবে না, কিন্তু স্টেটমেন্টটা মনে রাখতে হবে। লেমা 16.1, শুনতে পেলি সবাই? লেমা 16.1.2 প্রমাণটা পরীক্ষার জন্য করতে হবে না, কিন্তু স্টেটমেন্টটা মনে রাখতে হবে। স্টেটমেন্ট শুধু দাগ দাও। থিওরেম 16.1.3 দাগ দাও। প্রথমে বলে রাখি থিওরেম 16.1.3 যারা 8 অবধি পেতে চাও তাদের জন্য দরকার প্রুফটা, আর যারা 8 এর বেশি পেতে চাও তাদের করতে হবে, ওই 2 রিস্ক নিতে হবে। এক্সাম্পল 16.1.4 সবার জন্য ইম্পর্টেন্ট, ওটা স্টার বিবিআই। এক্সাম্পল 16.1.4 বিবিআই। ডেফিনেশন 16.1.5 দাগ দাও। আচ্ছা শোনো, লেমা 16.1.6, থিওরেম 16.1.7, করোলারি 16.1.8, তিনটেই ভিবিআই। লেমা 16.1.6, থিওরেম 16.1.7 আর করোলারি 16.1.8। করোলারি 16.1.8টা কিন্তু পরীক্ষায় দিতে পারে, 2 নম্বরের মতো করে আমি লিখে দেবো, অনেক সময় 2 নম্বরের এটা দেয়। তারপরে ডেফিনেশন আছে দেখো, ডেফিনেশনে দাগ দাও ইউনিক ফ্যাক্টরাইজেশন ডোমেন। ওই ডেফিনেশনে 1-2 করে লেখা আছে, অ্যাকচুয়ালি ওই 1-2 মানে হচ্ছে দুটো প্রপার্টি, দাগ দিয়ে রাখো। হয়েছে সবার? বেশ, এতটুকুই দাগ দেওয়া থাকে। আচ্ছা একটু আগে একটা থিওরেম বলছিলিস আকাশ, দেখ সেটাই হচ্ছে 16.1.10, স্টার দিয়ে রাখো। ওটাই বলছিল আকাশ যে কি জানো, হ্যাঁ পিআইডি হলে ইউএফডি হবে এবং ইউএফডি তে A211 প্রাইম হবে। কিন্তু আকাশ আগের প্রমাণটা ছোট না বাবা, এই প্রমাণটা ছোট। দেখ ওইটা করে যদি তুই করতে যাস তাহলে প্রমাণটা অনেক বড় হবে, এই যে বড়, সেই জন্য বললাম এটা করতে হবে। যদি ইউনিক ফ্যাক্টরাইজেশন ডোমেন বলে তখন করতে হবে। আচ্ছা পিআইডি বললে এইভাবে করার দরকার, ওইটা করলেই সোজা হবে। স্যার এটা স্টার্ট দেবো? ডেফিনেশন অবধি দাগ দিয়ে রাখ, পরে আবার বলবো, ঠিক আছে? কি বলি? বেশ। আচ্ছা একটু বলি যে ফ্যাক্টরাইজেশন বলতে আমরা কি বুঝি বলি? ফ্যাক্টরাইজেশন জিনিসটা কি বলি? দেখো তো ফ্যাক্টরাইজেশন বলতে কি বুঝি, তাহলে আমরা যেটা পড়ছি ইউনিক ফ্যাক্টরাইজেশন ডোমেন। তো এখানে চলে আসি ইউএফডি। যেখানে কোন একটা এলিমেন্টের ফ্যাক্টরাইজেশন বলতে আমরা কি বুঝি? আচ্ছা শোনো, সবসময় মনে রাখবে যখন কোন এলিমেন্টের আমরা ফ্যাক্টরাইজেশন করব সেক্ষেত্রে এলিমেন্টটাকে নন জিরো নন ইউনিট হতে হবে। শুধু সেইটা নয়, কোন একটা এলিমেন্টের ফ্যাক্টরাইজেশন থাকা মানে সেই এলিমেন্টটাকে ফাইনাইট সংখ্যক ইররিডিউসিবল এলিমেন্টসের প্রোডাক্ট আকারে লেখা যায়। কথাটা মাথায় ঢুকে নাও, ডেফিনেশন পরীক্ষায় লিখতে দেবে না, বোঝার জন্য বলছি, অন্য থিওরেমে লাগবে। যে
কোন একটা এলিমেন্ট যেটা নন জিরো নন ইউনিট তার ফ্যাক্টরাইজেশন থাকা মানে সেইটাকে ফাইনাইট সংখ্যক ইরিডিউসিবল এলিমেন্টস এর প্রোডাক্ট আকারে লেখা যায়। কি সন্ধি বোঝা গেল? ফ্যাক্টরাইজেশন মানেই হচ্ছে এই ফাইনাইট সংখ্যক ইরিডিউসিবল এলিমেন্টস এর প্রোডাক্ট আকারে। ঠিক আছে সন্দীপ? তাহলে নন জিরো নন ইউনিট এটা মাথায় ঢুকে রাখো বাবা। ঠিক আছে। ডেফিনেশন মুখস্থ হলাম নেই, অন্য জায়গায় কাজে লাগবে সেই জন্য বললাম। তাহলে নন জিরো নন ইউনিট এলিমেন্ট, একটা নন জিরো নন ইউনিট এলিমেন্ট স্মল a of an integral domain capital D is said to have a factorization if small a can be expressed as, তাহলে একটা নন জিরো নন ইউনিট এলিমেন্টের একটা ইন্টিগ্রাল ডোমেনে ফ্যাক্টরাইজেশন আছে বলবো। এখানে যা কাজ হবে সব ইন্টিগ্রাল ডোমেনে কিন্তু, হ্যাঁ। তাহলে কি বলবো যে ফ্যাক্টরাইজেশন আছে এর, যদি এটাকে কেমন ভাবে লিখতে পারি, এক্সপ্রেসড অ্যাজ a ইকুয়াল টু p1 p2 ডট ডট করে pn, যেখানে p1 p2 কমান্ডারকে pn আর irreducible elements of D, তাহলে p1 p2 pn বলে irreducible elements of D। আর এই এক্সপ্রেশনটাকে বলা হয়, তা এক্সপ্রেশন, কোন এক্সপ্রেশনটাকে না p1 p2 ডট ডট করে কমা দিয়ে নয় কিন্তু ডট ডট করে pn is called a factorization। অনেক ফ্যাক্টরাইজেশন থাকতে পারে কিন্তু এইটা হচ্ছে তারই মধ্যে একটা ফ্যাক্টরাইজেশন, is called a factorization of a। সন্ধি বোঝা গেল? ফ্যাক্টরাইজেশন মানে আচ্ছা বুঝা গেছে। এরকম ফ্যাক্টরাইজেশন যদি বলিস, তো 6টাকে 2 3 আকারে লিখতে পারিস, -2 -3 আকারে লিখতে পারিস, হ্যাঁ। ওই প্রত্যেকটা এক একটাকে ফ্যাক্টরাইজেশন বলা হয়, যেখানে এলিমেন্ট গুলো কিন্তু আমার কি হতে হবে, এলিমেন্ট গুলো ইরিডিউসিবল হতে হবে। যেমন আচ্ছা এটা দেখো ভালো করে সব বুঝে নাও, যে একটা নন জিরো নন ইউনিট এলিমেন্ট তার একটা ইন্টিগ্রাল ডোমেনে ফ্যাক্টরাইজেশন আছে বলবো যদি এটাকে ফাইনাইট সংখ্যক ইরিডিউসিবল এলিমেন্টস এর প্রোডাক্ট আকারে লেখা যায়। আর ওই যে একটা প্রোডাক্ট আকারে লেখা যাচ্ছে, ওই একটা এক্সপ্রেশনকে বলবো একটা ফ্যাক্টরাইজেশন। যেমন আমি 6কে 2 3 আকারে লেখো, তাহলে ওইটা একটা ফ্যাক্টরাইজেশন, তাহলে 2 3 মিলে 6 এর একটা ফ্যাক্টরাইজেশন তৈরি করছে। অবভিয়াসলি এখানে 2 আর 3 ইরিডিউসিবল এলিমেন্টস ইন সেট। আবার 6কে -2 -3 আকারে লিখতে পারবো, সেটা একটা ফ্যাক্টরাইজেশন। ঠিক আছে, বোঝা গেল সবার যে ফ্যাক্টরাইজেশন জিনিসটা কি? আজকে অবধি থাক নাকি? আচ্ছা ফ্যাক্টরাইজেশন ডোমেনটা বলে দিই। হ্যাঁ স্যার, ছুটি দিন বাবা, অনেক হয়ে গেছে। স্যার আজকে ছেড়ে দিন। ছেড়ে দাও, লাস্ট একটা লাইন চুপ কর। না স্যার এই স্যার ছেড়ে দিন। অদিত্য ভালো করে আসছে ফোনে এবার ছুটি দেওয়ার সময়। স্যার আমি শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছিলেন না। লাস্ট ডেফিনেশন স্যার একটা লাইন, আর ইন্টিগ্রাল ডোমেন, একটা ইন্টিগ্রাল ডোমেন দেখ সেটা কি বলবো, ডি ইজ কল্ড, এটা কি বলবো, এফডি। এফডি মানে কিন্তু ফিক্সড ডিপোজিট নয় বাবা, এটা ফ্যাক্টরাইজেশন ডোমেন। বেশ, এটা মানে ফ্যাক্টরাইজেশন ডোমেন। ফ্যাক্টরাইজেশন ডোমেন যদি সেখানে প্রত্যেকটা এলিমেন্টের ফ্যাক্টরাইজেশন থাকে, ইফ এভরি নন জিরো, প্রত্যেকটা বলতে নন জিরো নন ইউনিট এলিমেন্ট, ইফ এভরি নন জিরো নন ইউনিট এলিমেন্ট হ্যাজ
কোনো একটা ইন্টিগ্রাল ডোমেনে প্রত্যেকটা নন জিরো নন ইউনিট এলিমেন্টের যদি ফ্যাক্টরাইজেশন থাকে, অর্থাৎ প্রত্যেকটা নন জিরো নন ইউনিট এলিমেন্টকে যদি ফাইনাইট সংখ্যক ইররিডিউসিবল এলিমেন্টসের প্রোডাক্টটাকে লেখা যায়, তখন সেই ইন্টিগ্রাল ডোমেনটাকে বলবো ফ্যাক্টরাইজেশন। ঠিক আছে সন্দীপ, যাও ঘর চলে যাও।